নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত আপনার রায় নিয়ে আমি আত্রেই আপনাদের সঙ্গে রয়েছি। আর দুদিন পরে আমরা ইলেকশন ইয়ারে ঢুকে যাচ্ছি, অর্থাৎ 2024। সেই 2024-এর ভোটে ঠিক কি হতে পারে এই নিয়ে সারা দেশেই নানা জল্পনা চলছে, কিন্তু সব থেকে টপমোস্ট আলোচনায় বা ট্রেন্ডে রয়েছে ইন্ডিয়া জোটের শেপ। অর্থাৎ ইন্ডিয়া জোট সেটা কি আদেও একটা গঠনগত রূপ পাচ্ছে? কিভাবে ময়দানে তারা লড়বে, আসনের সমঝোতা কিভাবে হবে, এই প্রশ্নগুলো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের রাজ্যের প্রেক্ষিতে অবশ্যই আরও খুব গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্যই, কারণ এই রাজ্যের ভোটাররা যারা ভোট দেবেন, যারা ভোটার তারা ঠিক কি ভাবছেন, তাদের কাছে রাজনৈতিক দলগুলো ঠিক কি বার্তা তুলে ধরছেন। গতকাল আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দেগঙ্গা সভা থেকে পরিষ্কার বলে দিয়েছেন এই বাংলার প্রেক্ষিতে একমাত্র তৃণমূলই আছে যে বিজেপিকে হারাতে পারে, শিক্ষা দিতে পারে। শিক্ষা এই শব্দটা ব্যবহার করেছেন। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ডেডলাইনও দিয়ে দেওয়া হয়েছিল যে আসন সমঝোতা করা হোক, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রকম কোনো অংশ বা কোনা আমরা এখনো দেখতে পাইনি ইন্ডিয়া জোটের। তো এই প্রেক্ষিতকে সামনে রেখেই আমরা আলোচনাটা করব, কারণ যেটা শুরুতেই বললাম আর দুদিন বাদেই আমরা ইলেকশন ইয়ারে ঢুকে যাচ্ছি। কিন্তু কি হচ্ছে এই জোট, এই জোটের গুরুত্ব, জরুরি বা দরকার ইত্যাদি শব্দবন্ধ উঠে আসছে সামনে, কিন্তু আদপে এটা ভোট ময়দানে কিভাবে লড়বে সেটা কিন্তু এখনো অজানা। অপরদিকে কেন্দ্রের বিজেপি দল তারা কিন্তু তাদের ঘুঁটি সাজাতে শুরু করেছে। এই রাজ্যে এসে তাদের নেতৃত্বরা তারা বারংবার বলছেন শুধু এই ইলেকশনে 35টা ভোটের লক্ষ্যমাত্রায় নয়, তারা আগামীতে এই রাজ্যে সরকারও গড়বেন। এই রকম জায়গায় তারা তাদের এজেন্ডা, তাদের একটা মার্ক ধরে নিয়ে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে আমরা আজকের এই আলোচনাটা শুরু করব, কিন্তু যে প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেটার মূলত বিষয় এটাই যে জোট না জট। লোকসভা ভোটে কি হবে বাংলার রাজনৈতিক পরিস্থিতি? মোদী সরকারের মোকাবিলায় এক ছাতার তলায় আসতে পারবেন বিরোধীরা? এই প্রশ্ন অনেক এবং অনেকের, উত্তর এখনো অধরা রয়েছে। আর এই পরিস্থিতিতে বিরোধীদের ইন্ডিয়া মঞ্চকে ফের একবার কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। কি বললেন আগে শুনুন। সেমিফাইনালে ইন্ডির পিন্ডি চটকে গেছে। দিন দুয়েক আগেই রাহুল গান্ধীর নতুন ভারত যাত্রার কথা ঘোষণা করেছে কংগ্রেস। তার পরপরই কৌশলী বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কর্মী সভায় বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, মোদী সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে শিবির লড়াই করলেও বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূলই। ভোট পণ্ডিতদের একাংশের মতে এ রাজ্যে শেষ পর্যন্ত বিরোধীরা জোট করলেও তার রাশ যে তৃণমূলের হাতেই থাকবে সেই ইঙ্গিতই স্পষ্ট করতে চেয়েছেন মমতা। যদিও তৃণমূলের সঙ্গে তৃণমূলের শর্তেই জোট গড়তে কংগ্রেস কতটা রাজি হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এই টানাপোড়েনের মধ্যেই বিরোধীদের ইন্ডিয়া মঞ্চকে ফের একবার কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব মেদিনীপুরের কাঁথির সভা থেকে 24-এ 400 পারের ডাক দেন শুভেন্দু। একই সঙ্গে কাঁথি লোকসভা কেন্দ্র জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন। এরপরেই বিরোধী মঞ্চ ইন্ডিয়া নিয়ে কটাক্ষ শোনা যায় বিরোধী দলনেতার গলায়। সেমিফাইনালে কার ভান্ডা ফোড় হয়েছে, সেমিফাইনালে ইন্ডির পিন্ডি চটকে গেছে। এখন ইন্ডির লোকেরা শোক সভা করছে আর ডেট ঠিক করছে গোয়ায় গিয়ে পিন্ডি দেবে। এই হচ্ছে বিরোধীদের অবস্থা। হিন্দি বলয়ের 3 রাজ্যের ভোটে বিজেপির সাফল্যকে অবশ্য বাড়তি গুরুত্ব দিয়ে দেখতে নারাজ তৃণমূল। একই সঙ্গে জোড়াফুল শিবিরের দাবি, এই রাজ্যগুলিতে কংগ্রেস একলা চলো নীতি নিয়ে না চললে ভোটের ফল অন্যরকম হতে পারত। একটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে বিজেপি সরকার গড়েছে কয়েকটা জায়গায়, কিন্তু ভোটের অঙ্কে দেখা যাচ্ছে বিজেপির থেকে নন বিজেপি ভোটটা বেশি। অর্থাৎ সেখানে যদি কংগ্রেস একা একা লড়তে না যেত তাহলে ভোট ডিভিশনটা হতো না। ফলে ইন্ডিয়া জোট যে কতটা জরুরি এবং যেই মুহূর্তে ইন্ডিয়া জোট হয়ে যাবে 1:1 লড়াই হবে, লোকসভায় যে বিজেপি হারতে চলেছে সেটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে। রাজ্যে রাজ্যে জোট নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করে দিয়েছে বিরোধী মঞ্চ ইন্ডিয়া। বাংলাতেও কংগ্রেস তৃণমূলের মধ্যে জোট নিয়ে কথা চলছে বলে কোনো কোনো মহল থেকে শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বহরমপুর ও দক্ষিণ মালদহ আসন দুটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন বলে দাবি করে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন হাত শিবিরের সাংসদ আবু হাসিম খান চৌধুরী। যদিও তার দাবিতে কংগ্রেস বা তৃণমূল কোনো পক্ষই শিলমোহর দেয়নি।
অন্যদিকে কংগ্রেস তৃণমূল জোটের জল্পনা নিয়ে বাড়তি সতর্ক বামেরাও। এই পরিস্থিতিতে শুভেন্দুর কটাক্ষ এবং তা নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়ায় জোটের টানাপোড়েনই ফের সামনে চলে এলো বলে মত রাজ্য রাজনীতির কারবারিদের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমাদের সঙ্গে আছেন আমি একটু আলাপ করিয়ে দিই। সুদীপ রাহা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অর্চনা মজুমদার বিজেপির তরফ থেকে, সিপিএম এর চয়ন ভট্টাচার্য আমাদের সঙ্গে আছেন, কংগ্রেসের চন্দন ঘোষ চৌধুরী এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। তো আমি ঠিক এখানেই প্রথমেই কংগ্রেসের কাছে এটাই প্রশ্ন করব, যেটা কুণাল ঘোষ একটু আগে বললেন যে নন বিজেপি ভোট প্রমাণ করেছে যে ইন্ডিয়া জোটের একটা প্রয়োজনীয়তা আছে এবং ইন্ডিয়া জোট পারে বিজেপিকে হারাতে। এই দৃষ্টিকোণ থেকে দেখে তিনি কিন্তু কংগ্রেসকে নিশানা করেছেন যে কংগ্রেস একলা লড়েছে সাম্প্রতিক নির্বাচনগুলোতে। তো ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই বঙ্গে আপনাদের কি পার্সপেক্টিভ থাকবে? না, এটা একেবারে খুব সাধারণ ঘটনা এবং একেবারে সাধারণ সিম্পলিফাইড ভার্সন যাকে বলে, এটা খুব সাধারণভাবে আলোচনা করেছেন কুণালবাবু। একটা জিনিস তো মাথায় রাখতেই হবে যে আমরা যে তিনটে রাজ্য, বিশেষত ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান, এই তিনটি রাজ্যে আমাদের নির্দিষ্ট ফল খারাপ হয়েছে, আমরা অস্বীকার করছি না। তথাপি আমরা বিরোধী দল এবং যথেষ্ট স্ট্রংলি সেখানে আছি। এটা হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওখানে কোনো ভূমিকা ছিল না। কাকে নিয়ে চলবে বা চলবে না ওখানে কংগ্রেস নিজেই ডিসিশন করবে। না, এসপি ছিল। মূলত দেখো, একটা কথা বলি, সর্বত্র শেয়ার করতে হবে এমন কোনো জোটের আঙ্গিক আমাদের ছিল না, এই কনটেক্সটটাও ছিল না। আজকে কুণালবাবু যে কথাটা বলছে এটা এক্সট্রা টেরিটোরিয়াল কথা বলা। আমি কেন বলছি তোমাকে একটা কথা বলি পরিষ্কার, আমরা আগামী 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোট এবং সেখানে কিছু স্পেসিফিক আলোচনা, বিভিন্ন বৈঠক এবং কিছু ড্র করা হয়েছে, পার্সপেক্টিভ তৈরি করা হয়েছে। কোথাও বলা হয়নি যে আমরা স্টেট ওয়াইজ ইভেন 2024-এর আগে ইন্ডিয়া জোট এফেক্টিভ এবং তারা একজোটে লড়বে, প্রশ্নটা সেখানে ছিল না। দুটো রাজ্যেতে কংগ্রেসের ক্ষমতাই ছিল এবং আরেকটি রাজ্যে কংগ্রেসকে ভেঙে নিয়ে ক্ষমতা তৈরি করেছিল। সুতরাং এই প্রসঙ্গটা এখন আসবে না। এটা হচ্ছে এক। 2 নম্বর, আমি বলবো কুণালবাবু সম্ভবত তার নিজের ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন। ত্রিপুরাতে লড়তে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে কি হয়েছে, গোয়াতে লড়তে গিয়ে কি হয়েছে। সুতরাং এই প্রসঙ্গ ঐতিহাসিকভাবে সত্য। আমি তোমাকে এখানেই শেষ করি। ঐতিহাসিকভাবে এই প্রসঙ্গ সত্য যে আমরা ঠিক যে ডিসিশন নিয়েছি সেখান থেকে শিক্ষা আমাদের হবে, কিন্তু তার অর্থ এই না যে ইন্ডিয়া জোট এখানে কোনো অবস্থাতেই সম্মিলিত শক্তি ছিল। এই 2023-এর এই নির্বাচন যেগুলো হয়ে গেল, আগামী দিন সুষ্ঠুভাবে ইন্ডিয়া জোট কংগ্রেসের নেতৃত্বে সঠিকভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একটু মানিক সরকারের বক্তব্য শোনাবো। তিনি একটি অনুষ্ঠানে যোগদান করেছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি কি বলেছেন একবার শুনুন। বড় দল, বড় বিরোধী দল, বিজেপি বিরোধী যে বড় দল কংগ্রেস, রাজস্থানে কংগ্রেসের সরকার, ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার, মধ্যপ্রদেশে গতবার তারা নির্বাচনে জিতেছিলেন। বড় দল হিসেবে তার দায়িত্ব বেশি। আলাপ আলোচনা শুরু হয়েছিল যে সমঝোতা করা যায় কিনা, বিজেপিকে পরাস্ত করতে হবে, কোণঠাসা করতে হবে। যদিও লোকসভার নির্বাচন না, বিধানসভার নির্বাচন, এই সুযোগটাকেও কেন আমরা কাজে লাগাবো না? আগের যে সাফল্যগুলো, এখানে যদি সাফল্য আমরা অর্জন করতে পারি, এটাকে একসাথে করতে পারলে পর ভালো হবে 24-এর নির্বাচনের জন্য। এটা সমঝোতা করা যায় কিনা দেখা গেল বড় দল সেই দায়িত্ব পালন করলো না। বড় উল্টো মতাদর্শের যে লড়াই, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতির যে লড়াই, সেখানে কোনো জায়গায় সমঝোতা করলো, বিশেষ করে মধ্যপ্রদেশে। এ তো মধ্যপ্রদেশের কংগ্রেস দলের নেতা, এ তো বিজেপি RSS বিশ্ব হিন্দু পরিষদকে ছাড়িয়ে গিয়ে হিন্দুত্বের পক্ষে কথা বলবার চেষ্টা করলেন। এবার বলুন চয়নদা, আপনি বলুন, কারণ এই বামেদের সম্পর্কে একটা ভালো কথা শুভেন্দু অধিকারীর মুখ থেকে বারবার আমরা শুনতে পাচ্ছি, অথচ আপনারা কংগ্রেসকে নিশানা করছেন। বড় দল নিশ্চয়ই এখানে কংগ্রেসের কথাই বলছেন মানিক সরকার। তো আপনাদের কি বক্তব্য এই রাজ্যের প্রেক্ষাপটে? আপনাদের কি ধারণা? আমাদের খুব বক্তব্য পরিষ্কার, সেটা হচ্ছে কারণ মানিক সরকার যেটা বলেছেন সেটা তো বিশ্লেষণ অবশ্যই ভাবনার অবকাশ আছে, সে নিয়ে আমার বলার অধিকার নেই। কারণ মানিক সরকার আমাদের পার্টি পলিট ব্যুরোর সদস্য, তিনি যা বক্তব্য রেখেছেন এটার সঙ্গে আমি কোনো কিছু সংযোজন করছি না।
এবং এক্ষেত্রে যা মূল্যায়ন ইত্যাদি প্রভৃতি সবটা কংগ্রেসের পক্ষ থেকে যদি কিছু মূল্যায়ন থাকে সেটা চন্দন করবেন। আমার এখানে খুব পরিষ্কার কথা, আমাদের পার্টির খুব পরিষ্কার কথা, পশ্চিমবাংলার প্রেক্ষিতে কি করতে চলেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের ভাষণে খুব পরিষ্কার করে দিয়েছেন, খুব পরিষ্কার করে দিয়েছেন। জোট বলুন বা যাই বলুন বা মঞ্চ বলুন, আমরা ইন্ডিয়াকে তো মঞ্চ হিসেবে ভাবছি, চন্দনরা জোট হিসেবে বলছেন, আমরা মঞ্চ হিসেবে ভাবছি। মঞ্চ মানে সিট অ্যাডজাস্টমেন্টটা কম্পালসান সব জায়গায় থাকছে না, যেখানে যে শক্তিশালী সেখানে সে লড়ছে। আমাদের সঙ্গে তো চন্দনদের মানে কংগ্রেসের লড়াই রয়েছে কেরালায়, সেই লড়াই থেকে তো সরে আসার প্রশ্ন নেই, সরাসরি লড়াই করবো আমরা। কিন্তু ঘটনা যেটা খুব পরিষ্কার, এখানে তো গতকাল মমতা ব্যানার্জি বলেই দিয়েছেন তিনি একা লড়বেন। আমাদের যা কথাবার্তা ইত্যাদি প্রভৃতি সবই আগামী যে বৈঠক হবে সেখানে স্থিরীকৃত হবে। আমরা অবশ্যই আলোচনার দিকে তাকিয়ে আছি। বিজেপি তৃণমূল যে রাজনৈতিক বোঝাপড়া, সে বোঝাপড়া কতটা চূড়ান্ত পর্যায়ে যায় পরের বৈঠকে আপনারা পরিষ্কার করে দেবেন। 31 তারিখ তিনি ডেডলাইন দিয়ে দিয়েছেন, ডেডলাইনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থা স্পষ্ট করে দিয়েছেন বলে আমরা মনে করছি। আমাদের মুখপত্র দেখতে পাবেন একইভাবেই বলা রয়েছে, একাই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ইঙ্গিত তিনি গতকাল দিয়ে দিয়েছেন। ওয়েদার ইউ লাইক ইট অর নট এটা দিয়ে দিয়েছেন। বাকিটা যা জল্পনা কল্পনা, শুভেন্দু অধিকারীর কথাবার্তা আমরা খুব গুরুত্ব দিই, কারণে যে 2019-এর লোকসভা নির্বাচনে তার বক্তব্য অন্যরকম ছিল। তার বক্তব্য সুদীপ আজকে যেভাবে বলবে তার থেকেও কড়াভাবে বিজেপির সমালোচনা করেছিল, মোদিজির সমালোচনা করেছিল। হ্যাঁ, সেক্ষেত্রে এখন তো মোদিজির জুতো মুছছে, এ নিয়ে কোনো সংশয় নেই যে শুভেন্দু রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা কর্মীদের আপনাদের নেতাদেরও খুব প্রশংসা, আমাদের প্রশংসা করেছেন, তাতে কেউ আমাদের ওরা প্রশংসা অপেক্ষা আমরা রাখি শুভেন্দুর কথার কোনো গুরুত্বই আমরা দিই না, আমরা কোনো গুরুত্ব দিই না। সে সময় ভোটে জিততেই পারেন, কিন্তু তার মানে তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা আছে সেটা কিন্তু কোনো বড় বিষয় নয়, আদৌ বিষয় নয় সেটা। আমরা খুব স্পষ্টভাবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একযোগে এখানে লড়াই করব। এই লড়াইয়ের জায়গাটাই আমরা খুব স্পষ্ট করে দিচ্ছি। তৃণমূলের বক্তব্যই আমি শুনবো। দেখুন, আমি প্রথমেই বলি যে শুভেন্দু অধিকারী কোথায় দাঁড়িয়ে আজকে সিপিআইএম এর প্রশংসা করলেন, কাঁথিতে দাঁড়িয়ে। পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনগুলোতে যদি দেখেন তাহলে বিজেপি কিন্তু প্রত্যেকটা সমবায় নির্বাচনে জয়ী হয়েছে সিপিআইএম এর বন্ধুদেরকে সঙ্গে নিয়ে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে সিপিআইএম এর প্রতিনিধি বলছেন তৃণমূল বিজেপি, এইসব করতে করতে না খুব ইউটোপিয়ান হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমরা কোথাওই যূথবদ্ধভাবে লড়তে পারছি না। আমরা মুখে বলছি বিজেপিকে হারাবো, আর ভেতরে যদি আমাদের নিজেদের মধ্যে এই কনভিকশনাল কিছু সমস্যা থেকে থাকে, আমার মনে হয় এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সময় নষ্ট না করে একেবারে সময়োচিতভাবে সঠিক কথাটা সঠিকভাবে বলেছেন চাকলা থেকে গতকাল, যে বাংলায় বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। 2019 সালের বিগত লোকসভা নির্বাচনের পরে ইস বার 200 পার বলে যে ঝড় অমিত শাহ তুলেছিলেন, সেই ঝড়কে রুখে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস একা। তখন কিন্তু আমরা দেখেছিলাম এই একই কথা বলেছিল, বিজেপিকে সরাতে হবে, তৃণমূলকে সরাতে হবে, তারপরে একটা কি জগাই মাধাই তারা সব আসবে, এসে সরকার তৈরি করবে। কিন্তু আলটিমেটলি এসব হয়নি। আমাদেরকে এই গেরুয়া রাজনীতির গেরুয়াকরণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসকে। বাংলার মানুষ তাতে সাথ দিয়েছিলেন। এই ইন্ডিয়া জোটের প্রসঙ্গে একটা কথাই অত্যন্ত স্পষ্টভাবে আবারও আমরা বলতে চাইছি দলের পক্ষ থেকে, যে যেখানে শক্তিশালী তারা যদি সেই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারে এবং বাকি অবিজেপি দলগুলো তাদেরকে সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় বিজেপিকে হারানো সম্ভব। এবং আমাদের দেখতে হবে যে রাজ্যগুলোর বেসিসে কেউ কোথাও গিয়ে বিজেপির সঙ্গে বিজেপির ভাষায় যদি কথা বলে, তাহলে এক্ষেত্রে কিন্তু এই শুভেন্দু অধিকারীর মতো গদ্দার যারা এই ইন্ডিপিন্ডি বলছেন না, উনি তো নিজেই উদর ঘাড়ে বুধো হয়ে বসা বিজেপির নেতা বর্তমানে। 2019 সালে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতেন, তিনি আজকে 2020 সালে মোদিজির পা ধরে বিজেপিতে গিয়ে বড় নেতা হয়েছেন। তার কথার বিশ্বাসযোগ্যতা নেই, তিনি নিজেকে প্রমাণ করবার এখন খেলায় রয়েছেন। আজকে যদি অর্চনাদি তো দীর্ঘদিন ধরে বিজেপি করেন, এই কথা যদি অর্চনাদি বলতেন, আমি এই কথার বিজেপির কথা বলে অর্চনাদি অনেক জেনুইন বিজেপি, শুভেন্দু জেনুইন বিজেপি নয়, এটা ধান্দাবাজ বিজেপি। বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। আমি একেবারেই সহমত হতে পারলাম না আমার ছোট ভাইটার কথায়। কেন পারলাম না জানেন? কারণ শুভেন্দু অধিকারী একটা মুখ,
যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মাটিতে হারিয়ে আজকে বিরোধী দলনেতা হয়েছেন, পিছনের দরজা দিয়ে বাই ইলেকশন করিয়ে একজন এমএলএকে সরিয়ে দিয়ে তিনি অন্যায়ভাবে দ্বিতীয়বার কারণ না দেখিয়ে আবার ভোটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। শি হ্যাজ ইউটিলাইজড হার চেয়ারপারসন অফ তৃণমূল কংগ্রেস এবং সেটাকে ব্যবহার করে তিনি সুবিধা নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। নিয়ম মতো তিনি যে ভোট লড়েছিলেন সেখানে তিনি পরাজিত এই শুভেন্দু অধিকারী এই বিজেপির কাছে। সুতরাং শুভেন্দু অধিকারী বিজেপি নয়, আর তৃণমূলরা অর্চনাদি বিজেপি। এইসব ভুলভাল কথাবার্তা ভাই, যা বলেছো বলেছো, ওখানে ক্ষান্ত হও, তাতে তোমার মূল্য। জোট নিয়ে কি বক্তব্য? আপনারা জোট নিয়ে কি ভাবেন? বিরোধীরা যে জোট বাঁধার চেষ্টা করছে। নিশ্চয়ই জোট নিয়ে দেখুন, আমার খুব মজা লাগছে। আমার সঙ্গে এই যে আমরা একটা ডিবেটে বসেছি টিভির পর্দায়, আমি বিজেপি, আমার বাঁ হাতে তৃণমূল, এইদিকে সিপিএম কংগ্রেস, এরা ইন্ডি জোট করেছে। ইলেকশানে এরা বেশ তিনজনে মিলে যখন ডিবেট হবে, তিনজনে একত্রে বিজেপি বিরোধিতা করবে। তাদের একটাই কাজ, নীতি নেই, আদর্শ নেই, কোনো উদ্দেশ্য নেই, একটাই কাজ বিজেপি বিরোধ করা। সেই বিজেপি হ্যাঁ বললে আমি না বলবো। ওনাদের যে এমপি সৌগত বাবু, তিনি পার্লামেন্টে বলে দিলেন আপনাকে কি বলতে বলা হয়েছে, বলেছে মোদি অমিত শাহর বিরোধ করা। সে যদি হ্যাঁ বলে আমি না বলবো, সে যদি যাব বলবো আমি যাব না বলবো, সে ভালো হোক মন্দ হোক, নীতি থাকুক নীতি না থাকুক, আদর্শ থাকুক আদর্শ না থাকুক, বক্তব্য থাকুক না থাকুক, আমার কাজ হলো চিৎকার করা, ভুন্ডুল করা এবং বিজেপিকে বিরোধ করা। এই যদি উদ্দেশ্য হয়, দেশের মানুষ আজ বোকা নয়, তারা অনেকখানি সমাজদার। এই যে সম্প্রতি নির্বাচন হলো 5 রাজ্যে, তার মধ্যে ভালো ভোট গিয়েছে নন বিজেপি সেকশনে, এটা পরিসংখ্যানও বলছে। তাহলে আপনি মনে করেন যে এই মানুষগুলো বিজেপি দ্বারা কনভিন্সড হচ্ছে না বলেই তো এরা অন্য জায়গায় ভোটটা দিচ্ছে? আমাকে যদি সুযোগ দেন। হ্যাঁ নিশ্চয়ই, আপনার কাছে ভোট আমি অনেক ভোট পেয়েছিলাম, আমি 89,000 ভোট পেয়েছিলাম, কিন্তু আপনাকে যারা ভোট দেয়নি, আমি হেরেছি আমার কোনো ইনফ্লুয়েন্স ছাড়াই। প্রথমবার রাজনীতিতে এসে প্রথমবার। তাহলে যে নীতি নেই বা উদ্দেশ্য নেই, এই যে ইলেকটোরাল পলিটিক্সে জেতা হারা শেষ কথা। যে জিতবে সে উইনার, সে রুলার, সে গভর্নমেন্ট ফর্ম করবে, সে অপোজিশনে থাকবে। আর যে জিতবে না সে ওই কয়দিনের রাজা রানী, তারপরে সে আউট। সুতরাং ইলেকটোরাল পলিটিক্সে জিতে আসার পরে, 3টে রাজ্যে জিতে আসার পরে ইন্ডির পিন্ডি চটেছে, এতে তো কোনো ভুল নেই। এবং হিন্দু শাস্ত্র মতে আমাদের কেউ পিন্ডি চটকে গেলে মানে মারা গেলে তখন আমরা গয়া গিয়ে পিণ্ডদান করি। অন্যায়টা কি বলেছে? আমরা শাস্ত্র মতে উনি একটু পলিটিক্যাল জোক করেছেন, মজা করে বলেছেন, লঘু ভাষায় বলেছেন, কিন্তু বাস্তব তো এইটা যে রাজ্যের মানুষ দেখছে কুশাসন, দুর্নীতি আজকে এমন একটা জায়গায় গেছে যে তাদের একটা প্যারাল, একটা আশ্রয় চাই, যে আশ্রয় তাদের শেল্টার দেবে, একটা বিশ্বাসযোগ্য সরকার দেবে, একটা রাষ্ট্রের রাজ্যের উন্নতি দেবে। 6 লক্ষ কোটি টাকা দেনা না, আর চাকরির জন্য 1000 দিন বসে থাকা না, রাজ্যে শুধু 28 টাকার পাউচ আর ডিয়ার লটারি না, রাজ্যে কোনো কল কারখানা ব্যবসা নেই সেটা নয়, একটা স্টেবল গভর্নমেন্ট যারা রাজ্যের মানুষকে একটা স্টেবল জায়গা। আর মিথ্যা কথা, অসত্য কথা বলে নানা ধরনের বিজ্ঞাপন দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করবে না। ডেইলি ফুলঝুরির মতো একটা করে নতুন কথা, লক্ষ চাকরি, কোটি চাকরি, এখানে এই কারখানা, এই ইনভেস্টমেন্ট, বিজিবিএস এ এত কোটি টাকা আমরা ইনভেস্ট করলে এত টাকা আসছে, কোথায়? আমি একটু সুদীপের কাছে কোথায় সুদীপ কিছু বলতে চাই। আমি একটা জিনিস বলি, যে এই যে তৃণমূলের সরকার এত ভুল ধারণা, এত কিছু দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে, সবার প্রথম আমার মনে হয় যদি তৃণমূলের প্রকল্প দিয়ে কেউ ভুল বুঝে থাকে তাহলে বোধহয় এই মধ্যপ্রদেশের বিজেপি, বুঝলেন, লাডলি বেহেন যোজনা, এই বাংলার কন্যাশ্রী, শুভেন্দু অধিকারী বলেছেন লাডলি বেহেন যোজনা চালু হবে যদি এখানে বিজেপি সরকারে আসে, গ্যাসের দাম কমে যাবে। এইটাও 2014 সালে শুভেন্দুবাবু যখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ কাঁধে তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিল করতেন, তখন 2014 সালে বিজেপি বলেছিল আব কি বার মোদি সরকার, মোদির সরকার এলে এই পেট্রোল ডিজেলের দাম সব কমে যাবে, বিনা পয়সায় গ্যাস দেওয়া হবে। তা 2024-এর নির্বাচনে হঠাৎ 10 বছর আগের মুদ্রা কেন আনা হচ্ছে? তাহলে কি বিগত 10 বছর ধরে বিজেপি যে মুদ্রা নিয়ে ক্ষমতায় এসেছিল, যে স্লোগানগুলো দিয়ে ক্ষমতায় এসেছিল, তার মানে সেগুলো ফুলফিল করেনি? তাহলে 10 বছর পরে আবার সেই পুরনো মুদ্রা নিয়ে ক্ষমতায় আসবো কেন? সুতরাং এই জায়গা থেকে ইলেকটোরাল পলিটিক্সে মানুষ কমিটমেন্ট শোনে না, মানুষ প্র্যাকটিক্যালি দেখে। আপনি গভর্নমেন্ট হয়ে আপনি মানুষের জন্য কি করবেন, কি দিয়েছেন আপনি বলবেন, তারপরে আমি বলা হয়ে গেল। তারপর না, আমার হয়নি, আমি কন্টিনিউ করছি। মুশকিলটা হচ্ছে শীতকালীন অধিবেশনে 150 জন সাংসদ তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আজকে এই মুহূর্তে বাংলায় যদি অর্চনাদির দল ক্ষমতায় থাকতো,
24 ঘন্টার ডিবেটে আপনি সহ আমরা 4 জন সাসপেন্ডেড হতাম, অর্চনা দিয়ে একা কথা বলতেন। সারা ভারতবর্ষের গণতন্ত্র আজকে চ্যালেঞ্জ। আমি এখানে শুভ ময়দার কথা বলে যাব। বিজেপি শুভ ময়দা, শুভ ময়দা, আরে পার্লামেন্টে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরিজীবীরা গিয়ে দৌড়ালে আপনারা তাদের জন্য নেতামান না কাদের, আর যারা পার্লামেন্টে গিয়ে চাকরি চায় তাদেরকে আপনারা দেশদ্রোহী বলেন। আবার গণতন্ত্রের কথা বলেন, আমাদের বিরোধী দলনেতাকে থাকতেই দেন না অ্যাসেম্বলিতে, কথা বলছেন অ্যাসেম্বলির। আমি শুভ ময়দার কাছে আসবো। শুভ ময়দা, এখন আর মাত্র 2 দিন বাদে আমরা একদম ইলেকশন ইয়ারে ঢুকে যাচ্ছি। আপনার দৃষ্টিভঙ্গিতে এই যে ফরমেশনের একটা চেষ্টা করা হচ্ছে ইন্ডিয়া জোটের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন গতকাল যে বাংলায় তৃণমূলই বিজেপিকে হারাতে পারে, গোটা দেশে ইন্ডিয়া, এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা কি বলে, এটা কি হতে পারে, সম্ভাবনার জায়গা কি তৈরি হতে পারে? অভিজ্ঞতার আগে একটা শোনার ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে। এই যে এনডি আর ইন্ডি, এই দুটো শব্দ মানুষের কাছে আলাদা করাটা সামনে নির্বাচনের আগে একটা কঠিন চ্যালেঞ্জ। লাস্টের এটা বাদ দিয়ে এই এনডিএ আর ইন্ডিয়া তা উচ্চারণ করা যাচ্ছিল, এবার এনডি আর ইন্ডির মধ্যে পার্থক্যটা বোঝা যাচ্ছে না। তার মূল কারণ হচ্ছে বিজেপি এবং কংগ্রেসের যে অর্থনীতি, অর্থাৎ যেখানে 90-এর দশক থেকে শুরু করে গরিব মানুষের থেকে দূরে সরে যাওয়া সরকারের, সেই জায়গাটা বিলগ্নীকরণ তার শুরু, ভালো খারাপ আমি বলতে পারবো। এবং তারপর একমাত্র 2004 সালে যখন 60-এর ওপর বামপন্থী এমপি জিতলেন, তখন বেথাতে ক্লাসের বাইরের থেকে মাস্টারমশাইরা যেরকম ধমক দেয়, সেইভাবে কংগ্রেসকে ধমক দিয়ে তারা 100 দিনের কাজের প্রকল্প শুরু করেন। এবং তারপর থেকে তো ভারতবর্ষের ইতিহাসে সত্যি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আজকের বিজেপি পর্যন্ত তারা জনগণের কথা ভাবছে। অর্থাৎ আগামী 2024 লোকসভা নির্বাচন অবশ্যই নির্ধারিত হবে এই দিয়ে যে কোন রাজনৈতিক দল মানুষের কাছে কি সুবিধা পৌঁছে দেওয়ার কথা বলছেন। এখানে একটা পার্থক্য আছে। 2004 সালের ইউপিএ সরকার মানুষকে হাতে কাজ দিয়েছিল, দিয়ে তার বিনিময়ে টাকা দিয়েছিল। তারপর থেকে কিন্তু বিভিন্ন রাজ্যে কংগ্রেস, বিজেপি বা তৃণমূল কংগ্রেস যে প্রকল্পগুলো মানুষের জন্য করছেন অবশ্যই প্রশংসনীয়, মানুষের হাতে টাকা পৌঁছে দেয়া, কিন্তু সেগুলোর অনেক ক্ষেত্রেই তা কাজের বিনিময়ে নয়, সেগুলো সরাসরি তাদের হাতে টাকা পৌঁছে দেয়া। এই জায়গাতেও একটা ভাবনার প্রয়োজন আছে। আর যেটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে, 450 টাকার গ্যাস, বিজেপি আছে কেন্দ্রে ক্ষমতায়, রাজ্যে তৃণমূল আছে, কেউ একটা যদি 450 টাকার গ্যাসটা করে দিতেন, তাহলে বাংলা এবং ভারতের মানুষের সম্পূর্ণ সুবিধে হতো। আর একটা বড় মুশকিল, সেটা কতটা মুশকিল বলতে পারবো না, তবে রাহুল গান্ধী ঘুম ভেঙে উঠেছেন। রাম মন্দিরের কথা শুনে তিনিও ঠিক করেছেন 14ই জানুয়ারি থেকে তিনিও হাঁটা শুরু করবেন এবং 24শে মার্চ অব্দি হাঁটবেন। প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে যে জোটের কথা আমরা শুনছি কংগ্রেস সিপিএম, তা ব্রিগেডে কি রাহুল গান্ধী আর মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে একটা মিটিং হবে, নাকি সেখানেও সেই মিটিংটা হবে না? অর্থাৎ কংগ্রেস পশ্চিমবঙ্গে এই জোটের বিষয় কতটা সিরিয়াস, সেই প্রশ্নও থাকছে। সব মিলিয়ে আমরা যারা সাধারণ মানুষের যে ভাবনা চিন্তা, কারণ এটা ভাবতেই হবে, কোনো অস্বীকার করার উপায় নেই, কারণ ভারতে 140 কোটির মধ্যে প্রায় 110 কোটি মানুষ, তারা অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ। তারা কি পাচ্ছেন সামনের নির্বাচনের আগে? তারা রাম মন্দির দেখবেন না রাহুল গান্ধীর হাঁটা দেখবেন, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের ঘরে 450 টাকায় গ্যাস ঢুকবে কিনা, যেভাবে বিজেপি শুরু করেছে মাথায় ছাদ দেয়া সম্পূর্ণ হবে কিনা, বিদ্যুৎটা তাদের ঘরে যাবে কিনা, মানুষ এইটা বোঝার চেষ্টা করবেন। আজকে ইন্টারনেটের যুগ, মানুষের কাছে তথ্য পৌঁছে যাচ্ছে, ফলে মানুষ কিন্তু বুঝেই নির্বাচনে ভোটটা দেবেন। ফলে নির্বাচনের এখনো অনেকটা বাকি। রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব, তাদের অন্তর্দ্বন্দ্ব, বিভিন্ন দলের জোট ভোট, এর বাইরে বেরিয়ে মানুষ জানতে চাইবেন মানুষের হাতে কিভাবে কাজ পৌঁছে দেওয়া হচ্ছে, তার নিরিখে সরকার। এই যে জোট একটা ফরমেশনের চেষ্টা, কেন্দ্র তো তাদের অ্যাডমিনিস্ট্রেশন আছে যেখানে যেখানে, সেখানে তো তারা মানুষের কাছে পৌঁছচ্ছে তাদের প্রকল্পের মাধ্যমে ইত্যাদি। স্টেট লেভেলেও প্রত্যেকটা গভর্নমেন্টও করছে, বিভিন্ন স্কিম আনছে। এখানে বলুন, এই যে ইন্ডিয়া জোট, এই জোট এখন মানুষ কি এই জোটটা নিয়ে বিভ্রান্ত নাকি আশাবাদী? তারা এই জোটের কাছ থেকে কি চাইছে? একটা কিছু তো চাইবে, একটা ন্যারেটিভ, একটা এজেন্ডা, তারা কি পাবে, এইটার জায়গাটাই কি এখনো তৈরি হয়েছে বা পৌঁছেছে এই জোট? একদম 20 বছর অন্তর অন্তর মার্কিন দেশ এবং ভারতবর্ষে একই সময় নির্বাচন হয় সাম্প্রতিককাল। 2004-এ হয়েছিল, আবার 2024-এ হচ্ছে। 20 বছর, কারণ ওদের 4 করে আমাদের 5 করে, এই দুটো যদি আপনি লঘিষ্ঠ সাধারণ গুণিতক নেন, লসাগু যাকে বলে, তাহলে 20 বছর হয়। সেই সময়ও যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে একটা সরকার এসেছিল, তাদের মধ্যে কোনো জোট ছিল। মানুষ, বাজপেয়ী অসাধারণ ভালো সরকার চালিয়েছিলেন,
তারপরেও ভারতবর্ষের মানুষ মনে করেছিলেন অন্য একটি সরকার আনবেন, তারা এনেছিলেন, এবং সেই সরকার একটা তাদের যে ন্যূনতম ভাবনা সেই জায়গার নিরিখে মানুষের কাজের কথা ঠিক করেছিলেন। মানুষ যাকে ভোট দেবেন তার জন্য তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেসকে ভাবতে হবে না। তাদের যেখানে জোর আছে তারা বিজেপির বিরুদ্ধে প্রচার করে সেখানে লড়াই করুন। তাদের এই যে জোট খেলা, যেখানে মাঝখানে রাহুল গান্ধী বসবেন, বাদিকে সীতারাম ইয়েচুরির প্লেট থেকে কাজু বাদাম খাবেন, ডান দিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকবেন, এর মাধ্যমে ভারতের রাজনীতি নির্ধারিত হয় না। সেখানে একদিকে বিজলি সড়ক পানি রুটি কাপড়া মুখানের রাজনীতি থাকবে, অন্যদিকে সত্যিই তো যে রামের নামে যে ভোট হচ্ছে তার রাজনীতি থাকবে, এবং এর মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে কি পৌঁছচ্ছে তাই দিয়েই কিন্তু নির্বাচনী ফলাফল নির্ধারিত হবে। এই ইন্ডিয়া জোটের মিটিং বা এনডিএ জোটের মিটিং বা এনডি বা ইন্ডি, তার সঙ্গে বিভিন্ন পিন্ডি টিন্ডি দিয়ে যে কবিতা হচ্ছে, তাই দিয়ে ভারতবর্ষের রাজনীতি আমি অন্তত বিশ্বাস করি নির্ধারিত হবে না। আর আমরা এখানে একটা বিরতি নেব, বিরতির পরে আলোচনা আরেকটু আমরা করব। তার কারণ এখানে রাহুল গান্ধীর যে নতুন করে আবার অনেকে বলছেন যে ভারত জোড়ো যাত্রা 2 শুরু হচ্ছে, যেটার নাম ভারত ন্যায় যাত্রা, এটা নিয়েও অনেক কথা খরচ হচ্ছে এবং এই যাত্রা পশ্চিমবঙ্গের ওপরের দুটো পয়েন্টও ছোবে। সেই দিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ইন্ডিয়া জোটের প্রসঙ্গে, সেটা এই যাত্রার উপরে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে বা পরবর্তীতে কি প্রভাব ফেলতে পারে সেটাও কিন্তু আলোচনার বিষয়। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আপনারা, আমি আত্রে আপনাদের সঙ্গে রয়েছি। আর এই যে ইন্ডিয়া জোট, সেই জোটের একটু ঘটনাক্রম আপনাদের সামনে তুলে ধরবো, বা বলা যায় যে কবার তারা বৈঠকে বসেছে, কোথায় কোথায় বসেছে একবার মনে করাবো। পাটনা থেকে দিল্লি গত 6 মাসে বিরোধীদের 4টে শীর্ষ বৈঠক হয়েছে। আসন রফা নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে, কিন্তু কোনো রাজ্যেই আসন সমঝোতা চূড়ান্তই হয়নি। রাজ্যে রাজ্যে ইন্ডিয়া শিবির কোন দিশায় এগোবে তাও এখনো স্পষ্ট নয়। দেখুন, লোকসভা ভোট শুরু হতে আর কয়েক মাসের অপেক্ষা, অথচ জাতীয় স্তরে বিজেপি বিরোধী মঞ্চ ইন্ডিয়া এখনও স্পষ্ট আকার ধারণ করেনি। রাজ্যে রাজ্যে জোট গঠনের প্রক্রিয়া নিয়েও বিস্তর ধোঁয়াশা রয়েছে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া শিবিরের গতি প্রকৃতি নিয়ে ধন্দে ভোট পণ্ডিতদের একাংশ। শুরুটা হয়েছিল পাটনা থেকে, তারপর বেঙ্গালুরু, মুম্বাই হয়ে জোটের ট্রেন পৌঁছয় দিল্লি। 6 মাসের যাত্রাপথে 4টি শীর্ষ বৈঠক ছাড়া ইন্ডিয়া শিবিরের তেমন তৎপরতা চোখে পড়েনি, বরং বারে বারেই হোঁচট খেয়েছে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস। চলতি বছর 23শে জুন বিরোধীদের প্রথম বৈঠক হয় বিহারের রাজধানী পাটনায়। নীতিশ কুমারের সরকারি বাসভবনে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরিরা। পাটনায় বিরোধীদের ঐক্যবদ্ধ ছবিতে কাঁটা হয়ে দাঁড়ায় আপ। দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে কংগ্রেস অবস্থান স্পষ্ট না করলে পরবর্তী বিরোধী বৈঠক বয়কটের হুঁশিয়ারি দেয় অরবিন্দ কেজরিওয়ালের দল। শেষমেশ কংগ্রেস প্রকাশ্যে অধ্যাদেশের বিরোধিতা করলে বিরোধী বৈঠকে যোগ দিতে রাজি হয় আপ। 17 জুলাই বিরোধী বৈঠকের পরবর্তী গন্তব্য ছিল বেঙ্গালুরু। বেঙ্গালুরু বৈঠকে বিরোধী জোটের নামকরণ হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, সংক্ষেপে ইন্ডিয়া। পাটনা বেঙ্গালুরুর পর বাণিজ্য নগরী মুম্বাই। 1 সেপ্টেম্বর মুম্বাইয়ে বসে বিরোধী জোটের আসর, কিন্তু সেই বৈঠকে জোটের লোগো নিয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। মুম্বাইয়ের বৈঠকে 31 অক্টোবরের মধ্যে আসন সমঝোতার প্রস্তাব দেয় তৃণমূল। তৃণমূলের প্রস্তাবে সাড়া দিলেও আসন সমঝোতার জন্য কোনো সময়সীমা বেঁধে দিতে রাজি হয়নি বেশ কয়েকটি বিরোধী দল। 19 ডিসেম্বর বিরোধীদের শেষ বৈঠকটি হয় রাজধানী দিল্লিতে। দিল্লির বৈঠকে বিরোধী জোটের মুখ হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেন মমতা ও কেজরিওয়াল, যদিও এই প্রস্তাবে সাড়া দেননি কংগ্রেসের সভাপতি। উল্টে সূত্রের খবর, খার্গেকে কোঅর্ডিনেটর করার প্রস্তাবে বেজায় চটেন নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব। শেষ পর্যন্ত কোন দিশায় এগোবে ইন্ডিয়া শিবির, রাজ্যে রাজ্যে কি হবে পরিস্থিতি, শেষ মুহূর্তে নেতারা জোট বা সমঝোতার পথে এগোলে সেই বার্তা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে? লোকসভার আগে একগুচ্ছ প্রশ্নের মুখে ইন্ডিয়া। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এখানে আমি সুদীপের কাছে আসবো। বারবারই ইন্ডিয়া জোট নিয়ে, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যার অন্যতম একজন অংশীদার হিসেবে তৃণমূল আছে, 4টে বৈঠক করেছে। কেন এই ধোঁয়াশা এখনো পর্যন্ত, অস্পষ্টতা কি হচ্ছে? দেখুন, ধোঁয়াশার বিষয় নয়, বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা জিনিস বুঝতে হবে, 10 বছরের আরো তো শরিক আছে যারা বাংলায় লড়াই করছে, কংগ্রেস, সিপিএম।
না আমি তো যেখানে শক্তিশালী এটা বুঝতে হবে তো, প্রথম থেকে তো আমরা এই কারণেই বলছি যে কংগ্রেস, এটা কি রাজ্যবাদী না সিটবাদী? কংগ্রেস রাজ্য অনুযায়ী যে রাজ্যে যে শক্তিশালী তাকে বিজেপির বিরুদ্ধে বাকি শক্তিগুলো যদি কনসলিডেট করে, সহযোগিতা করে, সেখানে বিজেপিকে ধূলিসাৎ করে দেওয়া সম্ভব, এটা আমরা মনে করি। প্রচারের কৌশল কি হবে? তোমাদের প্রচারের কৌশল কি হবে? জোট নিয়ে যে বিষয়টা প্রচারের, মানুষ যখন জোট বাঁধে, মানুষ যখন একটা সরকারকে হারাবো মনে করে, তখন রাজনৈতিক নেতা নেত্রীরা কি ঠিক করলেন, জোটের কটা মিটিং হলো, এগুলো ম্যাটার করে না। 10 বছর আগে যে সরকারটা নানান রকম প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, আজকে আমরা দেখেছি যে কিভাবে কৃষকদের সমাবেশে, শান্তিপূর্ণ সমাবেশের ওপর নক্কারজনকভাবে হত্যালীলা চালিয়েছে। আমরা দেখেছি যে একজন রাষ্ট্রীয় মন্ত্রী তিনি কিভাবে সবাইকে গদ্দারদের গুলি করার নিদান দিয়েছে। ভারতবর্ষের মানুষ, সেটা গুজরাট হোক, উত্তরপ্রদেশ হোক, পশ্চিমবাংলা হোক, কেরালা হোক, বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত তৈরি আছে যে বিজেপির বিরোধী একটা ভোট হবে। এই ভোটটা অ্যান্টি বিজেপি ভোট, এই ভোটটা নরেন্দ্র মোদী এবং তাদের সহযোদ্ধা সহযোগীদের হারানোর ভোট। তার কারণ মানুষ যে স্বপ্ন, যে আশা, যে গ্যাস বেলুনের ফানুস, প্রতিশ্রুতির যে ফানুস দেখিয়েছিল 2024-এর আগে, সেই ফানুসটা পড়ে গেছে এবং বিজেপির মুখোশটা বেরিয়ে পড়েছে। এখানে তো সিপিএম এর প্রতিক্রিয়া আমি একটু নেব, কারণ তারা তৃণমূল এবং বিজেপিকে সব সময় ইকুয়াল জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। সেটা তো তাহলে কি হবে? ভোটের আপনারা ভোট চাইতে যাবেন কিসের ভিত্তিতে? মানুষকে যখন এই জোটে আপনারা আছেন, আমরা নির্দিষ্টভাবে বলছি পরিষ্কার যে রুটি রুজি এবং সামাজিক ন্যায় এর পক্ষে আমরা জনগণের রায় চাইতে যাচ্ছি এবং নির্দিষ্টভাবে শিল্পায়নের জন্য যে পুঁজি বিনিয়োগ, সেই বিনিয়োগের পথ তৈরি করার জন্য সারা ভারতবর্ষ জুড়ে বেকারদের যে চাকরির সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য যে সরকার আসবে সেই সরকারের পক্ষে আমরা ভোট চাইছি। সেই সরকারকে আমরা অংশগ্রহণ করি বা সমর্থন করি সেটা পরে দেখা যাবে, কিন্তু এরকম একটা সরকার, অসাম্প্রদায়িক সরকার তৈরি যেটাকে মন্দিরকে প্রায়োরিটি দেবে না। কিন্তু এখানটায় আমাদের সমস্যা তো মূল যায়। এই গতকাল একটা কর্মী সভা হলো, দুটি তাৎপর্যপূর্ণ ঘটনা সেখানে ঘটেছে। এখানে যিনি বিজেপির প্রধান বিরোধী মুখ হিসেবে যিনি পরিচিত, তিনি বললেন আমি একাই লড়বো, অলমোস্ট আমি একাই লড়বো বললেন। হ্যাঁ, ঘোষণাটা খালি করা বাকি রেখেছেন যে আমি বাইরেই থেকে লড়বো। 1, 2 হচ্ছে সেটা হচ্ছে যে 400 কোটি টাকা আমি খরচ করেছি ধর্মস্থানের জন্য। 400 কোটি টাকা খরচ করেছি ধর্মস্থানের জন্য। যে কটা শিল্প সম্মেলন করেছে, সেই শিল্প সম্মেলনে বিনিয়োগ করা টাকা যদি কারখানায় বিনিয়োগ হতো, কর্মসংস্থান হতো। দেখুন, জোট, এটা বারবার বলছি, এটা মঞ্চ। পরে এখানে যে যার মতো করে ভোটে লড়ে জনগণের রায় নিয়ে সরকার তৈরি হলে তখন কে জোটের মুখ হবে, কে সরকারের মুখ হবে, কে কিভাবে সমর্থন করবে, সেগুলো নিশ্চয় থাকবে। আমরা নির্দিষ্টভাবে চাইছি জনগণের রায় বিজেপির বিরুদ্ধে। অত্রে দেখো, একদম প্রথমে যদি এটা ভাবতে হয় তাহলে বুঝতে হবে, আমি একটু কারেক্ট করে দেবো, ওই যে ঘটনাটা শুভময়দা বিশ্লেষণ করবার চেষ্টা করলেন, হ্যাঁ মাস্টারের মতো অবশ্যই, কিন্তু সবথেকে বৃহত্তম রুরাল ইকোনমিক প্রোগ্রামটাই ছিল কিন্তু 100 দিনের কাজ। এবং হাইট প্যাক্টের মতো একটি জায়গায় ছাত্র বনে গেছিল সেই সময় বামপন্থীরা, তাতে একটা বিপদ তৈরি হয়েছিল, সে বিপদ কিন্তু আজও আমরা বয়ে চলেছি। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে তুমি যদি একটি জায়গাতে বিশ্লেষণ করো, পরিষ্কারভাবে যেটা বুঝতে পারবে সেটা হলো যে আমরা প্রত্যেকে কমন মিনিমাম প্রোগ্রামের ওপর নির্ভর করে একটা ইন্ডিয়া জোট করা হয়েছে বিজেপির বিরুদ্ধে, এবং সেই বিরুদ্ধতা হচ্ছে সামাজিক বিভাজন, অর্থনৈতিক অনুন্নয়ন, এবং শুধু তাই না, সারা ভারতবর্ষে একটা উত্তাল অবস্থা, ইভেন ডিফেন্স ফোর্সের ক্ষেত্রেও আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রত্যেকের অভিমত একই সুরে মিলছে, এবং সেটাই হলো কমন মিনিমাম প্রোগ্রাম। কেউ কাউকে কিনে নিচ্ছে না, যার জন্য যে যার নিজের কম্পালশন নিজের রাজ্যে আছে। ধরো কেরালাতে আমরা তো ঘোষিত, এখানে তো কোনো নতুনভাবে প্রশ্নই উঠতে পারে না যে কেরালাতে কারা কার সাথে লড়বে। এই প্রসঙ্গটা ঠিক এমন একটি প্রসঙ্গে দাঁড়িয়ে আমরা সে কথাই বলছি, আমরা বাংলায় একই কথা বলছি। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় কমেন্ট করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো শুনল অন্য রাজ্যের ক্ষেত্রে। এখন প্রশ্নটা হচ্ছে যে ডিসিশনটা কে নেবেন। সারা ভারতবর্ষের ক্ষেত্রে দায়িত্ব নিচ্ছি, কংগ্রেসের পক্ষে দায়িত্ব নিতেই হবে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে 227টি আসনে কংগ্রেস সরাসরি লড়বে, এবং সেক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা অনস্বীকার্যভাবে শক্তিশালী হতে হবে এবং তার নেতৃত্ব আরো বেশি খুব স্বাভাবিক অর্থে আমরা সেটা চেষ্টা করছি। কিন্তু এট দি সেম টাইম এখানে শেষ করে এই 227 বহরমপুরের অধীর চৌধুরী আছে, সেটা নয়। অধীর চৌধুরী বিরুদ্ধে আমি এখানে শুভেন্দু অধিকারীর একটা কথা শোনাবো, শেষ করে নি। আমি শুভেন্দু অধিকারীর কথা, শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য আছে, একটু ওয়েট করাবো। শুভেন্দু অধিকারীর বাইটটা একটু শুনে নিন, বক্তব্যটা শুনুন।
তো গতকালই বলে দিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে বাংলায় আমরা আমাদের মতো লড়বো, দিল্লিতে ইন্ডির পিন্ডি চটকাবো। তো কালকেই বলে দিয়েছেন। আর অজিত চৌধুরীকে আমরা বিজেপি হারাবো। বহরমপুর আমাদের সিট, বহরমপুর আমাদের সিট। পয়েন্ট টু বি নোটেড বলছি। ভেরি ভেরি ইন্টারেস্টিং। শুভেন্দু বাবুকে আমি 5 বছর আগের কথা স্মরণ করাবো। বহরমপুরে শুভেন্দু বাবুর নেতৃত্বে তৃণমূল যেভাবে অজিত চৌধুরীকে ডিস্টার্ব করবার চেষ্টা করেছেন, তার ফল 72,000 ভোটে পেয়ে গেছেন। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধু একটা কথা বলে এখানে শেষ করব। তোমাদের একটা ডিসপ্লে ছিল যেখানে শুভেন্দু বাবু বলছেন ভেরি স্পেসিফিক্যালি 450 টাকা গ্যাস। আমি শেষ করে দিই এখানে, তাতেই বোঝা যাবে বিজেপির চরিত্র। আমরা তাহলে ধরে নিতে পারি 250 টাকার গ্যাস পাচ্ছি, কারণ কম্পিটিশনে কালকে সুকান্ত বাবু বলবেন 300, 250 টাকা, কেউ বলবেন দিলীপ বাবু এসে বলবেন আরো 100 টাকা কমিয়ে দিয়ে মধ্যপ্রদেশে কেন পাবে? বাকি দেশ রাষ্ট্রে উজালা স্কিমে যারা আছেন তারা কেন পাবে? আজকে স্টেটের শেষ টাকাটা ছাড়ুন, 450 এসে যাবে উজালা টাকা 70 টাকা দিয়ে বাবু জিতবেন তো সেই গ্যারান্টি করতে পারবেন? আমরা কি আলোচনা অধীর বাবুকে যদি হারাবার চেষ্টা উনি করে থাকেন, সাকসেসটাকে আমরা দেখতে চাই। এবার আমি শুভময়দার কাছে যাব। শুভময়দা নিশ্চয়ই আমি যাব। শুভময়দা অনেকক্ষণ আগে একটু বলার চেষ্টা করেছিলেন, প্লিজ শুভময়দা। দেখুন, মূল কথাটা তো পশ্চিমবঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি, কারণ সব নীতিরই একটা লোকালিটি অফ প্রেফারেন্স থাকে। এবং দেখবেন বামপন্থীরা তাদের বক্তব্যে সবসময় বলেন কেরালাতে আমরা কংগ্রেসের সঙ্গে লড়াই করছি, ফলে প্রত্যেকটি জায়গায় জায়গায় আলাদা লড়াইটা চলছে। তাই এই আলাদা লড়াইটা মানুষ কি কনফিউজড হবে, বিভ্রান্ত হবে? শুভময়দা কনফিউজ হলো বা হলো না, কিন্তু আলাদা লড়াইটা যখন চলছে, পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখনো আমাদের রাজ্যের বামপন্থীরা এবং কংগ্রেস নেতারা পরিষ্কার বক্তব্য রাখছেন। তাহলে রাহুল গান্ধীর দুপাশে বসছেন কেন দুজন? আমরা সাধারণ মানুষরা তো এটা কিছুতেই বুঝতে পারছি না। বিজেপিকে যদি মানুষ হারাতেই চায়, তাহলে মানুষ তাদের মতো করে নেতা নির্বাচন করে দল খুঁজে নিয়ে হারাবে। আপনারাই বলছেন, আপনারা বলছেন পশ্চিমবঙ্গে তারা তৃণমূল কংগ্রেসকে ভাববে, যেখানে কংগ্রেস শক্তিশালী কংগ্রেসকে ভাববে, সিপিএম শক্তিশালী সিপিএম কে ভাববে। কিন্তু তাহলে বারবার করে আপনারা যে জোটের বৈঠকগুলো করতে যাচ্ছেন এবং তারপরে প্রতিটি বৈঠকের পর যে পরিমাণ কনফিউশন জেনারেট করছে, এটাতে তো মনে হচ্ছে যে বিজেপিকে আপনারা নিশ্চিন্ত করছেন। আপনারা অকারণে জোট বৈঠক করতে যাচ্ছেন কেন? এর মাধ্যমে আপনারা সাধারণ মানুষকে যারা ভোট দেবেন, তারা তো সন্ধ্যেবেলা টিভিতে বসে রাজনীতি বিশ্লেষণ করবেন না, তারা সারাদিন মাঠে ঘাটে খেটে খুঁটে গিয়ে ভোটটা দেবেন। তাহলে তাদের কাছে কি বার্তা পৌঁছবে যখন রাহুল গান্ধীর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে সীতারাম ইয়েচুরি বসে থাকছেন? এটা কিন্তু আমার মনে হয় রাজনৈতিকভাবে সাধারণ যে মানুষ, তারা তো এতটা সারাক্ষণ ভাবতে চাইবেন না দল কি ভাবছে, রাজনৈতিক দল কি ভাবছে, তার নীতি আদর্শ কি, কোনখানটায় বিজেপি কোনখানটায় সিপিআইএম। তারা কিন্তু খুবই অবাক হচ্ছে যে আপনারা প্রতিটি জায়গায় বলছেন আপনারা আলাদা, আপনারা রাজ্যে। আমি এখানে বিজেপির কাছে একটু আসি, কারণ বিজেপির একটা সুবিধা হয়ে যাচ্ছে এই যে অভিমত শুভময়দার মুখ থেকে শোনা গেল যে ইন্ডিয়া জোটের এরকম একটা কনফিউজড ছবি বা যে ইমেজ আসছে, তাতে মানুষ কনফিউজড হতে পারে, এতে বিজেপির আখেরে লাভ হতে পারে। তার বক্তব্য এটা। আপনাদের কি মনে হচ্ছে? প্রথম কথা হলো এই যে মানে পরস্পর বিরোধী বক্তব্য তারা রাখছেন, কোনো এতে আপনাদের সুবিধা হচ্ছে না? সুবিধা তো পরে, আগে বলুন এদের এই যে একত্রিত হওয়া ইন্ডি জোট করা, এটার উদ্দেশ্য কি? বিজেপিকে হারানো। বিজেপিকে হারাতে গিয়ে তারা তাদের নীতি বিসর্জন দিচ্ছেন, তাদের আদর্শ বিসর্জন, তাদের টার্গেট নেই, ফোকাস নেই। তারা 4টে মিটিং করলেন, ভালো মন্দ খেলেন, একসঙ্গে করলেন, টিভির পর্দায় দেখালো। তারা কি কনক্লুশনে আসলেন? ভোট শেয়ারিং করবেন, এক জায়গায় হয়েছে, তখন তো এরা বলছে যে আপনারা ভয় পাচ্ছেন। বলছি তো, তারা কি ডিসাইড হলো? আমরা ভোটের পার্সেন্টেজে শেয়ারিং করব, নাকি আমরা সিট শেয়ারিং করব, না পলিসি শেয়ারিং করব, নাকি আমরা আজকে বলুন কংগ্রেস ছাড়া আমার মনে হয় না কোনোগুলো দল আছে যারা সারা ভারতবর্ষে 547টা ক্যান্ডিডেট দিতে পারবে। 1 নাম্বার। 2 নাম্বার, তো মমতা ব্যানার্জি বলছেন পশ্চিমবঙ্গে আমি একাই লড়বো। আরে পশ্চিমবঙ্গের বাইরে আপনাকে নোটার সাথে লড়তে হয়। একটা রাজ্য আপনি বলুন কোটি কোটি টাকা খরচা করে, যেখানে আপনাকে কেউ চেনে না, পশ্চিমবঙ্গের বাইরে আপনি রিজিওনাল পার্টি কেউ চেনে না। এবং এই মমতা ব্যানার্জিকে কি আপনি বলুন মধ্যপ্রদেশে এরকম চেল্লালে কি
করে কথা বলবো অর্চনাদি, এই রাজ্যে তো আপনাদের জন্য 35টা টার্গেট বাধা আছে। না না, আমি যেটা বলছি, আজকে বলুন মমতা ব্যানার্জি বলে আমাকে মধ্যপ্রদেশে সিট দাও, কংগ্রেসকে গিয়ে বলবে আমাকে দিল্লিতে সিট দাও। কে চেনে আপনাকে? কটা ভোটার আছে? আর সিপিএম এর কথা বলছেন, তিনি বলছেন সিপিএম এইমাত্র যে কথাটা শুনছিলাম, রুটি রুজির জন্য তারা মানুষের কাছে ভোট চাইতে যাবেন। সাথে কাকে নেবেন? আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী। এতখানি এরা হলো গিয়ে অসাম্প্রদায়িক, এতখানি অসাম্প্রদায়িক। ওরা আব্বাস সিদ্দিকী আর ফুরফুরা শরীফে নিজেদের লাল ঝান্ডাটা বন্ধক দিয়ে তারপর তারা মানুষের কাছে রুটি রুজি চাইবেন। ভারতের সংস্কৃতি তাদের কিছু যায় আসে না, ভারতের মূল্যবোধে তাদের যায় আসে না। তারা খালি চিন্তা করে এই মানুষ এদের বর্জন করবে কি গ্রহণ করবে। 34 বছরের পশ্চিমবঙ্গ 18টা এমপি জিতেছিল বিগত 5 বছরে বাংলার জন্য বিজেপির এমপিরা কি করেছে? কথা না বলুন, মানুষ সকালে বাংলার জন্য কি করেছে? আমি একটু চয়নদাকে বলবো, প্লিজ চয়নদা কি করেছে? সিন্ডিকেট, তৃণমূলের দুর্নীতি কে জানে? ওদের বলা শেষ হয় তাহলে প্লিজ আপনি বলুন। জবাব দিচ্ছেন না তো, ছোট করে বলুন, আমি একটু বিরতি দেব। দুই যেটা সেটা হচ্ছে ইন্টারাপ্ট মহা মুশকিল। আপনি কি বলতে দেবেন না? আপনি কি বলতে দেবেন না? আমাদেরকে পরিষ্কার করে বারণ করেছেন, 146 জনকে বার করেছেন, আমাদেরও বার করে দিন। প্রথম হচ্ছে সংক্ষেপে, সংক্ষেপে ওরা বিজ্ঞাপন বলবো, আমরা সংক্ষেপে বলবো, কারণ মানুষের কথা আমরা বলছি, সংক্ষেপে তো আমরাই বলবো। এক দুই হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে প্রাথমিক কথা যেটা, সেটা হচ্ছে যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর দল, তাদের সেক্রেটারি নাম বিশ্বজিৎ মাইতি। কাজে ওই ধরনের কথাবার্তা বলে বিভ্রান্ত করবে না মানুষকে। দুই যেটা, সেটা হচ্ছে এখানে একদম কথা শুভময় মোর্চার কথার সঙ্গে অর্চনা মজুমদারের কথা মিল থাকছে কেন বুঝতে পারছি না। এই একসঙ্গে বসে একটা বিরতি নিচ্ছি, আপনারা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন প্লিজ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আপনার রায়, আমি আত্রি আপনাদের সঙ্গে আছি। এবং ইন্ডিয়া জোট আদৌ কি শেপ পেয়েছে, এই প্রশ্নটা আছে, কারণ এখনো স্পষ্ট নয় অনেক কিছুই, আসন সমঝোতা এখনো হয়নি। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রেক্ষাপটে আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা এই আলোচনা বিতর্কের মধ্যেই ছিলাম। আমি একটু কংগ্রেসের কাছে এখানে যাব। বিগত যে সাম্প্রতিক নির্বাচনগুলো হয়েছে আমাদের রাজ্যে, সে উপনির্বাচন হোক বা কিছু, আপনারা বামেদের সঙ্গে লড়াই, একসঙ্গে জোট বেঁধে লড়াই করেছেন, তারপর যে ফলাফল হয়েছে, তাতে আপনাদের মনে হয় যে সংগঠন আপনাদের সেই জায়গায় ক্যারি করার ক্ষমতা আছে, আপনারা একলা লড়তে পারবেন? খুব স্বাভাবিক অর্থে একটা কথা বলি যে ইলেকটোরাল পলিটিক্সটাই কিন্তু ইলেকশনের শেষ, ইলেকটোরাল পলিটিক্সটাই কিন্তু শেষ নয় রাজনৈতিক ক্ষেত্রে। একটা জিনিস তো বুঝতেই হবে যে আমরা পশ্চিমবাংলায় শূন্য, বামেরা শূন্য, কিন্তু তারপরেও আমরা যখন সাগর দিকে জিতি, সেই সিটটাকে ছিনিয়ে নেওয়ার যে চক্রান্ত থাকে, তাতে প্রমাণিত করা হয় যে কারা মেরুকরণ বা কীভাবে স্ট্যাবলিশ করবার চেষ্টা করছে। একটি পার্টি, যেটা শুভেন্দুবাবুর পার্টি, পশ্চিমবাংলায় একটা ট্রায়াঙ্গুলার ফোর্স, ওনার নিজের দলেরই তিন মাথা, মূলত এরকম একটি জায়গায় দাঁড়িয়ে উগ্র জাতীয়তাবাদ এবং উগ্র হিন্দুত্ববাদ, জাতীয়তাবাদকেও বলবো না, আজকে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা, আর উল্টো দিকে একটা মাইনরিটি পলিটিক্সের খেলা চলছে, যেখানে দাঁড়িয়ে উন্নয়নের শব্দ মানুষের কাছে পৌঁছচ্ছে না। এ দায়বদ্ধতা আমাদের। ইলেকটোরাল পলিটিক্সে শুধু জিতবো, দুটো আসন তো ছিল 84-এ, তখন আমি রাজনীতি করতাম। এই 84 থেকে আজকে বিজেপি তো একটা শক্তি, অস্বীকার করে লাভ নেই। শুধু ইলেকটোরাল পলিটিক্সে শেষ কথা। আপনাদের জোট শরিক পাশে সিপিএম যিনি বসে আছেন, সিপিএম তো বিজেপি আর তৃণমূলকে সমানভাবে দেখছে, আপনাদের অনেকটা গুরুত্ব দিচ্ছে, কিন্তু কোথাও কি কনফিউশন তৈরি হচ্ছে না? দেখো, গতকালকে মমতা দেবীর কথাতে একটা জিনিস তো পরিষ্কার হয়েছে, উনি কিন্তু একটা পংক্তিতে বসিয়ে দিয়েছেন রাজ্যের 3টে বিরোধী দলকে, যদিও আমি বিজেপির সাথে এখানে বিশেষ কোনো রিলেশন নেই, সেটা সকলেই জানি। আমরা একটা জিনিস বুঝি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা একটা এস্টিমড ফোর্স, অস্বীকার করে লাভ নেই। পশ্চিমবাংলার বাইরে যা শুনুন, করছেন কি, আমি একটু সিপিএম এর কাছে এটা নিয়ে যাব, কারণ কথা বলতে যেখানে শুভেন্দুর আমাদের মৈত্রের কথা, আমাদের শুভময় মৈত্রের কথা আমি টানছিলাম। বিষয়টা হচ্ছে যে শুভময়কে একটা খালি জিনিস মনে করে দাও, মত বিনিময় কোনো সমস্যা নেই তো, আর জনগণকে মূর্খ ভাবার কোনো কারণ নেই। তারা ঘাড় ঘুরিয়ে দেখতে পাচ্ছেন, তাদের জন্য আন্দোলনে কারা থাকছেন, ঘাড় ঘুরিয়ে তারা দেখতে পাচ্ছেন আন্দোলনে, লড়াইয়ে তারা কার সঙ্গে কারা পাশে আছেন, তাদেরকে বঞ্চনা কারা করছে, তাদের এই বঞ্চনার বিরোধিতা কারা করছে, কারা লড়ছেন। এই লড়াইয়ের অভিজ্ঞতা আগামী দিনের নির্বাচনে নির্ণায়ক শক্তি হবে। 18টা আসন পেয়েছে আপনাদের
বিরোধীরা, এইটাই তো আপনাদের কেউ যে মূর্খ নয় জনগণরা, এটা এই যে উপলব্ধি, এই উপলব্ধিটা অনেক আগেই পেয়ে গিয়েছেন। আমি বিজেপির কাছে আসবো। অর্চনাদি বলুন, আপনারা বারবার এই জোটকে বলছেন, কটাক্ষ করছেন, আপনারা একই সঙ্গে বলছেন যে এরা ছন্ন ছাড়া, এরা গোছানো নয়। কেন বারবার আপনারা বিরোধী জোটকে এতটা আক্রমণের জায়গায় বা নিশানার জায়গায় আনছেন, যদি বলেন যে হ্যাঁ মানুষের কাছে আপনারা পৌঁছতে পেরেছেন? ছন্ন ছাড়া তো একটা ভালো শব্দ, একটা মানে আছে তার, কিন্তু আপনি বলুন তো ইন্ডি জোটের মানেটা কি? ইন্ডি জোটের অর্থ কি? যার মাঝে ডট আছে কিন্তু শব্দবন্ধ ইন্ডিয়া। তারা কি চায় মানুষকে জিজ্ঞেস করবে। এই দলগুলো মিলে একসঙ্গে আজকে মমতা ব্যানার্জি, অধীর চৌধুরী একসঙ্গে ভোট চাইতে যাচ্ছে। আজকে আপনি দেখুন মানুষ আসবে, আপনি বলুন এই জোটের উদ্দেশ্য কি? নীতিহীনভাবে, পরস্পর আপোষহীনভাবে তারা শুধু রাজ্যের গঠন করার জন্য, তারা শুধু ক্ষমতার লোভে, ক্ষমতার লোভে রাহুল গান্ধী নিজে রাহুল গান্ধীকে নেতা মনে করেন না। বিজেপি একের পর এক অভিযোগ, একদম নয়। তিনি 400-র উপরে আমি এখানে তৃণমূলের বক্তব্য শুনবো, দেখবেন আর টিভিতে লড়াই করবেন। এবার মুশকিলটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী কথা বলছেন। অধীর রঞ্জন চৌধুরী তো নিজে একটি বক্তব্য দিয়েছেন যে গায়ে মানে না আপনি মরলে, যদি ইমপ্লিমেন্ট হয় কি হবে? জোট আবার ইমপ্লিমেন্ট হবে? আপনাদের জোট তো জোট, জোট এটা পলিটিক্যাল জোট, জোট আবার ইমপ্লিমেন্টেশন কি? মানুষ জানে তার বিরুদ্ধে আওয়াজ তুলছি, বাংলার মানুষ একদম অর্চনাদির সাথে এই প্রথম বিজেপি লড়াইয়ের একটা জায়গা পেত। আমাকে শেষ করতে হবে, আমাকে শেষ করতে হবে, শেষ করতে হবে প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। কি করেছেন, কি করেছেন আপনি? আমাকে এখানে শেষ করতে হবে। আমি শেষ করব। শুভ ময়দান, জাস্ট একটা লাইন বা একটা শব্দ আপনার কাছে যায়। আগামী দিনে যে নির্বাচনের লড়াইয়ে মানুষ নামতে চলেছে বা ভোট দিতে চলেছেন, আপনার কাছে সেটা কি ভার্সেস কি হবে? দেখুন, মানুষের লড়াই হবে এবং মানুষের মধ্যেকার ভাবনার লড়াই হবে। যদি শান্তিপূর্ণভাবে সারা দেশ জুড়ে নির্বাচন হয়, যেটার সম্ভাবনায় বেশি, সব জায়গায় তো আর পশ্চিমবঙ্গের মতো নির্বাচন হয় না, ফলে যদি একটা সঠিক সুস্থ নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক তাদেরকে আমাদের সম্মান করতে হবে। আমাকে শেষ করতে হবে, আমাকে শেষ করতে হবে, শেষ করতে হবে। এখানে আপনার রায় শেষ করছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, মতামত বিনিময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও আমাদের সঙ্গে ছিলেন। এখানে শেষ করছি। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।